হ্যালো ব্রিয়ন, ওয়েলকাম টু কনসেপ্ট ম্যাথস। বন্ধুরা, আপকামিং এক্সাম ফুড এসআই ও ক্লার্কশিপকে লক্ষ্য করে যে আমরা 400 প্লাস অঙ্ক করছিলাম। এর আগে আমরা 9টা ক্লাস করিয়েছি, আজকে 10 নম্বর ক্লাস। তো 10 নম্বর ক্লাসের আজকে 1 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখে নেওয়া যাক। দেখো, বলেছে যে 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা। এই 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্যের একটা ফর্মুলা আছে, বা ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্যের ফর্মুলা। অর্থাৎ পি এর মান কত বলা আছে 2500 টাকা, ইন্টু আর এর মান কত বলা আছে 4%, তাহলে আর এর স্কোয়ার বলা আছে, তাহলে 4 ইন্টু 4 বাই 100 ইন্টু 100, তাহলে 0 0 কাটবে, 25 কে 25, 4 25 100, 4 4 কাটলো, তাহলে হবে 4 টাকা। তাহলে 2 বছরে 4% হারে 2500 টাকার চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হলো 4 টাকা। এটা হচ্ছে আমাদের অপশান ডি অ্যান্সার। এটাকে এছাড়াও আমরা এই উপায়ে করতে পারবো। দেখো, 2 বছরের যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, সেটা হবে 1 বছরে যদি 4% সুদ হয়, তাহলে 2 বছর 4 দুগুণে 8% সুদ হবে, অর্থাৎ 8 টাকা। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরের সুদ হচ্ছে, আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। তাহলে এখানে হচ্ছে আমাদের 4 যোগ 4 যোগ 4 ইন্টু 4 বাই 100, তাহলে 4 আর 4 যোগগুলো কত হবে 16, যোগ 4 4 16, অর্থাৎ 0.16। তাহলে হচ্ছে 4 আর 4 যোগ করতে হবে, এটা 8, তাহলে 8.16 হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 8%, তাহলে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ডের ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে 0.16%, তাই তো? তাহলে 2500 টাকার উপরে 0.16%-এর মান কত? তো 0 0 কাটলো, আর এই দশমিক তুলে দিলে নিচে একটা 100 আসবে। 25 কে 25, 4 25 100, 4 একে 4, 4 4 16, অর্থাৎ 4 টাকা। আমরা এইভাবেও সিম্পল ইন্টারেস্ট ও কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা বের করতে পারি। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 4 টাকা। তাছাড়া এই ফর্মুলা দিয়েও তোমরা অঙ্কটা করতে পারবে। তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, যে 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত। এখানে বলেছে 3 বছরের, তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে বা সরল সুদ কত হবে? 1 বছরে যদি 10% হয়, তাহলে 3 বছরে কত হবে 30%। আর কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে? প্রথম 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 10 যোগ 10 ইন্টু 10 বাই 100, অর্থাৎ 0 0 0 0, 10 আর 10 20, আর 1 1 1, অর্থাৎ 21। তাহলে এটা হলো প্রথম 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু আমাদের তো 3 বছরে বের করতে হবে। তাহলে 21 যোগ পরের যে 10 বছর, অর্থাৎ 21 যোগ 10 যোগ 21 ইন্টু 10 বাই 100, তাহলে 21 আর 10 যোগ করলে কত হচ্ছে 31, আর এখানে একটা 0 কাটবো, তাহলে 2.1, 31 যোগ 2.1, অর্থাৎ 33.1। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 33.1%। তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট 30% আর কম্পাউন্ড ইন্টারেস্ট 33.1%, তাহলে এদের ডিফারেন্সটা কত হচ্ছে 3.1%। ঠিক আছে, তাহলে 1000 টাকার ওপরে 3.1%-এর মান কত? তাহলে 0, এই 0 কাটবে, এখান থেকে 10 একটা তুলে দিলে এখানে নিচে একটা 10 আসবে, এই 10 কাটবে, তাহলে হচ্ছে 31 টাকা। তাহলে 3 বছরে 10% হারে 1000 টাকার উপরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্যটা হচ্ছে 31 টাকা। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক আছে, চলো নেক্সট। দেখো, 3 নম্বর, এটাও চক্রবৃদ্ধি সুদ থেকে আছে। বলে দেখো, কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হবে 1280 টাকা। তাহলে 3 বছরে 20% হারে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ হবে 3 20 60%। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? প্রথম 2 বছরে বের করে নিচ্ছি, 20 যোগ 20 যোগ 20 ইন্টু 20 বাই 100, তাহলে এটা হবে 44%। ঠিক আছে, আর পরে যে 20% আসে 3 বছরে, অর্থাৎ এটা 2 বছরে হলো 44%, তাহলে পরে আরও 1 বছর আছে 20%, তাহলে 44 যোগ 20 যোগ 44 ইন্টু 20 বাই 100, তাহলে এই 0 0 কাটবে, 44 আর 20 কত হবে 64, যোগ এখানে 8.8, অর্থাৎ 72.8 হচ্ছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে 72.8। তাহলে সিম্পল ইন্টারেস্ট ও কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা কত হচ্ছে
60 থেকে 72.8 বাদ দিলে কত হচ্ছে 12.8%। এই 12.8%-এর মানই বলা আছে দেখো 1280 টাকা। তাহলে 1280 টাকা, তাহলে একের মান কত হবে 1280 বাই 12.8, তাহলে 100-এর মান কত, তাহলে 100-এর বা 100%-এর মান কত, তাহলে 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে এই জিরো গিয়ে এখানে একটা জিরো হবে, তাই তো। তাহলে 128, এখানে 128 অর্থাৎ 10, অতএব 1000 × 10 অর্থাৎ হচ্ছে 10,000 টাকা। তো আমাদের প্রিন্সিপাল কত হলো 10,000 টাকা, অপশান এ অ্যান্সার। চলো নেক্সট দেখো 4 অঙ্কটা কী বলেছে, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলে মোট 70টি মুদ্রা আছে। যদি তাদের অনুপাত 2:3:5 হয়, তাদের অনুপাত মানে মুদ্রার সংখ্যার অনুপাতটাই বলা আছে। তাহলে টোটাল মুদ্রা কত হচ্ছে 5 আর 3 8 আর 2 10, তাহলে টোটাল মুদ্রার সংখ্যা কত 10, কিন্তু এখানে বলেছে কত টোটাল মুদ্রা 700, তাহলে 10-এর মানই 700। তাহলে একের মান কত হবে 700/10। কী চেয়েছে 1 টাকার মুদ্রা কটি আছে, তো 1 টাকার মুদ্রা কটি আছে 2, তাহলে 2-এর মান কত, তো 2-এর মান কত 2 দিয়ে গুণ করে দেবো, 0 0 কাটবে, তাহলে 140টি। তাহলে 1 টাকার মুদ্রা কত আছে 140টি, অপশান ডি অ্যান্সার। চলো নেক্সট 5 নম্বর অঙ্কটা কী বলেছে দেখি। একটি 200 মিটার লম্বা ট্রেন সিগন্যাল পোস্ট 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত। স্পিড মানে কি জানি ডিস্টেন্স বাই টাইম, আর 200 মিটার লম্বা একটা ট্রেন যখন 12 সেকেন্ডে একটা সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে, মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, অর্থাৎ অর্থাৎ ডিস্টেন্সটা 200 হবে বাই টাইম কত 12 সেকেন্ড, তাহলে এটা হবে কি মিটার পার সেকেন্ড, কিন্তু অ্যান্সারগুলো দেখো কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে চেঞ্জ করতে হলে কী করতে হবে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 2 12, 3 6 18, তাহলে 5 1 5, 4 5 20 অর্থাৎ 40, 2 1 2 অর্থাৎ 20, তো 20 × 3 অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। চলো নেক্সট দেখো 6 নম্বর অঙ্কটা কী বলেছে যে 6 জন পুরুষ অথবা 10 জন মহিলা, 6 জন মেন অথবা 10 জন ওমেন একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে 6 জন মেন 15 দিনে কাজ করতে পারে, অথবা 10 জন ওমেন 15 দিনে কাজ করতে পারে। তাহলে এই দুজনের কাজ বা কাজের পরিমাণটা কী হবে সমান হয়ে যাবে। আবার কি বলেছে দেখো, কাজটি 3 জন পুরুষ অর্থাৎ 3 জন মেন, ওই যে কাজটা এই কাজটার সঙ্গে তাহলে এটা সমান হবে 3 জন মেন ও 10 জন ওমেন, অর্থাৎ 10 জন মহিলা বা ওমেন করতে কত সময় লাগবে, আমি ধরে নিলাম x দিন সময় লাগবে। এই দুটো থেকে মেন আর ওমেনের কর্মদক্ষতার রেশিওটা বের করে নেব, অর্থাৎ এই দুটো থেকে যদি আমি বের করে নিই, এই 15 কেটে যাবে, তাহলে এই 15 কাটবে, থাকবে কত, এখানে কাটবে 3 আর এখানে হবে 5, তাহলে মেন বাই ওমেনের যে রেশিওটা হবে 5/3, অর্থাৎ মেনের যে কর্মদক্ষতা 3 আর ওমেনের যে কর্মদক্ষতা হবে মেনের কর্মদক্ষতা হবে 5 আর ওমেনের কর্মদক্ষতা হবে 3, ঠিক আছে। তো এই দুটো সমীকরণ বা প্রথমটা শেষের এই দুটোর মধ্যে সমীকরণে এম আর ডাব্লুর মান বসালে আমার এক্সের ভ্যালু বেরিয়ে যাবে। তো এখানে মানটা বসাচ্ছি 10 ইন্টু ডাব্লুর মান কত 3 ইন্টু 15 সমান, দেখো 3 ইন্টু এম, তাহলে এম এর মান কত 5, তাহলে 3 5 15 যোগ 10 ইন্টু ডাব্লু, তাহলে ডাব্লুর মান কত 3, তাহলে 10 ইন্টু 3 অর্থাৎ 3 10 30 ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে 15 আর 30 যোগ করলে কত হচ্ছে 45 ইন্টু এক্স। আচ্ছা এটা কাটাকাটি করছি, 15কে 15, 3 15 45, 3 একে 3, 3 একে 3, তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়ালো 10। তাহলে 3 জন মেন আর 10 জন ওমেন কত দিনে কাজ করবে 10 দিনে কাজ করতে পারবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। চলো নেক্সট দেখো 7 অঙ্কটা কি বলেছে যে এক ব্যক্তি পুরানো টেবিল 480 টাকায় কিনলেন, তাহলে কস্ট প্রাইস কত 480 টাকা, ঠিক আছে। তিনি এর 20% টেবিলটি মেরামত করতে ব্যয় করেন, 480-র উপরে 20% মেরামত করতে ব্যয় করেছেন, আমি এটা বাদ রাখছি। দেখো তিনি কী বলছে, তিনি 144 টাকা লাভ করতে চাইলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ যোগ করে বিক্রয় মূল্য স্থির করতে হবে। তো যদি 144 টাকা লাভ করতে চাই কতর উপরে 480-র উপরে, তাহলে তার লাভের পার্সেন্টেজটা কত বেরোচ্ছে, তাহলে 100 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে লাভের পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। তাহলে 0 0 কাটলাম, 4 12 48, 12 12 144, 4 একে 4, 3 4 12 অর্থাৎ 3 10 30%। তাহলে লাভের পার্সেন্টেজ হয়ে গেল 30%। আবার বলি, যদি তার ক্রয় মূল্য 480 টাকা হয় আর সে যদি 144 টাকা লাভ করতে চায়, তাহলে তাকে 30% বেশি দামে তাকে ক্রয় মূল্যটা সেট করে রাখতে হবে, তবেই তার
লাভটা 140 টাকা হবে। কিন্তু তিনি তো আরও 20% টেবিলটা মেরামত করতে ব্যয় করেছেন, তাই তো? তাহলে এই 30% সঙ্গে যদি 20% যোগ করে দিই তাহলে কত হচ্ছে 50%। তাহলে এই দামের উপরে তাকে 50% দাম তাকে কি করতে হবে, বেশি দামে লিখে রাখতে হবে। বুঝতে পেরেছ? তো আমাদের এটা অ্যান্সার হচ্ছে অপশান বি। চলো নেক্সট দেখো 8 অঙ্কটা কি বলেছে, যদি 476**0 সংখ্যাটি 3 ও 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে স্টারের স্থানে কত বসবে। তো আমি এটাকে অপশান থ্রু দিয়ে অঙ্কটা করব। দেখো প্রথম অপশানটা আমি ধরে নিলাম, এটাই অ্যান্সার হবে 7 আর 5। তাহলে 7 আর 5 যদি হয় তাহলে 4 7 6 7 5 0, তাহলে এই সংখ্যাটা হবে। তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা যাচাই করব। তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি, এই সমস্ত যে ডিজিট আছে সেই ডিজিটের সাম 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সবগুলো যোগ করছি, এই যোগ করতে করতে যেটা 6 হয়ে যাবে সেটা আমি বাদ দিয়ে দিতে পারবো, কারণ 6 যদি হয়ে যায় সেটা তো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে বাকিগুলো 3 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা যাচাই করলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এটা 6, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা বাদ দিয়ে দিচ্ছি। 4 আর 5 যোগ করলে 9, এই দুটো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটাও বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে 7 আর 7 14, তাহলে 14 কি 3 দ্বারা বিভাজ্য হবে? অবশ্যই হবে না। তাহলে অবশ্যই এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। যেটা 3 দ্বারা বিভাজ্য হবে না সেটা 11 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা আমার যাচাই করার দরকার নেই। তো চলো নেক্সট অঙ্কে বিয়েরটায় চলে যাই। তো আমি ধরে নিলাম এটা 8 আর 5 হবে, তাহলে 4 7 6 8 5 0। প্রথমত 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখে নিই। 3 দ্বারা বিভাজ্য হতে গেলে 6 তো 3 দ্বারা বিভাজ্য হবেই, এটা বাদ দিয়ে দিচ্ছি। 4 আর 5 যোগ করলে 9, এটাও 3 দ্বারা বিভাজ্য হবে, এটাও বাদ দিয়ে দিচ্ছি। 7 আর 8 যোগ করলে হচ্ছে 15, 15 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, এটা আমি বুঝে গেলাম। তাহলে 3 দ্বারা যখন বিভাজ্য হয়ে গেল, এখন 11 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা দেখে নিই। তাহলে 11 দ্বারা যদি বিভাজ্য হয়ে যায় তাহলে আমার অ্যান্সার এটা হয়ে যাবে। তো আগে যাচাই করি যে 11 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে 4 7 6 8 5 0, এটা ফ্রেশ করে লিখলাম। আচ্ছা 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি, এই যে অড প্লেসের যে ডিজিটগুলো আছে সেগুলোর সাম, অড প্লেসের ডিজিটের সাম হবে। তাহলে 0 আর 8 যোগ করলে 8, 8-এর সঙ্গে 7 যোগ করলে 15। আর ইভেন প্লেসের যে ডিজিট অর্থাৎ 5 আর 6 আর 4, তাহলে 6 আর 4 10 আর 5-এ 15। তাহলে অড প্লেসের যে ডিজিট তাদের সাম আর ইভেন প্লেসের যে ডিজিট তাদের সামের পার্থক্য যদি 0 অথবা 11-র গুণিতক হয় তবে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। হয় 0 হতে হবে, না হয় 11 বা 22 এরকম সংখ্যা হতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 15 থেকে 15 বিয়োগ করলে 0 হবে, অতএব এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। আবার এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এইটা বুঝে গেলাম যে অবশ্যই এই স্টার আর স্টারের মান হবে 8 আর 5। তাহলে অতএব আমাদের অ্যান্সার অপশান বি। এই বাকি অপশান দুটো তোমরা ট্রাই করে দেখতে পারো, দেখবে এই দুটো আমাদের অ্যান্সার হবে না। তো আমাদের যদিও এইটা অ্যান্সার হয়ে গেল তাহলে আমার আর বাকি দেখার দরকার নেই, আমি অবশ্যই এটাকে টিক মেরে দিয়ে চলে আসবো। তবে তোমরা প্র্যাকটিসের সময় এই দুটোকে একবার দেখে নিতে পারো। তো চলো আমরা নেক্সট 9 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে, যে একটি ক্লাসে 60 জন ছাত্র ছাত্রীর মধ্যে 120 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে ছেলেরা এত টাকা ও মেয়েরা এত পয়সা করে পেল, তাহলে ওই ক্লাসের ছেলে ও মেয়ের অনুপাত কত। তাহলে বয়েজ আর গার্লস, আমি ধরলাম যে 60 জন ছাত্র ছাত্রী যে আছে, এই যে প্রথম ছেলেদেরকে 2.5 টাকা করে দেওয়া হয়েছে, আমি ধরলাম যে 60 জন ছেলেকেই 2.5 টাকা করে দেওয়া হয়েছে। তাহলে 60 জন ছেলেকে যদি 2.5 টাকা করে দেওয়া হয় তাহলে কত টাকা দেওয়া হচ্ছে, 0 0 6 25 150 টাকা। অতএব সমস্ত ছেলে ওই 60 জন ছাত্রছাত্রীকে যদি 60 জন ছাত্রছাত্রীর মধ্যে 60 জন ছাত্রকে যদি 2.5 টাকা করে দেওয়া হয় তার মানে 150 টাকা পাবে ছেলেরা। আবার আমি মনে করলাম যে এই 60 জন ছাত্রছাত্রীর মধ্যে 60 জন মেয়েকেই 50 পয়সা করে দেওয়া হলো, তাহলে মেয়েরা কত টাকা পাবে, 60 × 50 পয়সা মানে কি 1-2 টাকা অর্থাৎ 30 টাকা। অর্থাৎ মেয়েদেরকে যদি এই 60 জন ছাত্রছাত্রীর মধ্যে 60 জন ছাত্রীকে যদি 50 পয়সা করে দেওয়া হয় তাহলে মেয়েরা পাবে 30 টাকা। কিন্তু এখানে বলছে যে ছেলে আর মেয়েরা টোটাল 120 টাকা পেয়েছে, ঠিক আছে। তাহলে এই 120 টাকা হবে আমাদের মিডিলের ভ্যালু। তাহলে এখান থেকে আমি বিয়োগ করে দেবো। তাহলে 150 থেকে 120 বিয়োগ করলে হবে 30, আর 120 থেকে 30 বিয়োগ করলে হবে 90। তাহলে 30 আর 90 কাটাকাটি করলে কত হচ্ছে 3:1, অর্থাৎ 3:1। তাহলে বয়েজ আর গার্লসের যে রেশিওটা সেটা হলো 3:1। কী বলেছে, ছেলে ও মেয়ের রেশিওটা 3:1, অপশান সি।
দেখো এখানে আমরা বয়েজ আর গার্লসের যে রেশিওটা বের করলাম এটা বের করলাম, কিন্তু তোমাদের যদি পরীক্ষায় দেখবে এখানে একটু উল্টিয়ে দেওয়া থাকতে পারে, হয়তো এখানে এই অঙ্কটা এইভাবে বললো কিন্তু পরীক্ষার খাতায় বলে দিল মেয়ে ও ছেলের রেশিওটা বের করো, কিন্তু আমরা তো বয় আর গার্লসের রেশিও 3:1 বেরোলো, তো আমরা 3:1 দেখে টিক মেরে চলে আসবো। কিন্তু যখন অপশান অ্যান্সারটা মেয়ে আর ছেলে চেয়েছে তখন কিন্তু আমাদের অ্যান্সারটা তখন হয়ে যাবে কত, এটা উল্টে যাবে, অর্থাৎ 1:3 হয়ে যাবে। একটু এই কোয়েশ্চেনটা কি চাইছে সেটা একটু দেখে নেবে, তারপরে অ্যান্সার করবে, ঠিক আছে। যদি আমাদের এখানে ছেলে আর মেয়ের অনুপাতই চেয়েছে আর ছেলে আর মেয়ের অনুপাত 3:1 বেরিয়ে গেছে, অতএব আমাদের অ্যান্সার অপশান সি হয়ে গেছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা 10 নম্বর অঙ্কে চলে যাব। দেখো একটি পার্কের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 40 মিটার, একটা পার্কের দৈর্ঘ্য 60 মিটার আর প্রস্থ হচ্ছে 40 মিটার। এখন কি বলছে, পার্কটির চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, পার্কটির চারিদিকে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে, এইটা হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে। আচ্ছা এটা একটা রাস্তা, ঠিক আছে। আচ্ছা এখন এই 60 মিটার যেটা এই যে দৈর্ঘ্যটা ছিল পার্কের, এখন 1 মিটার বাড়ানো মানে কি এইদিকে 1 মিটার বেড়েছে, আবার এই দিকেও 1 মিটার বেড়েছে, তার মানে এই যে দৈর্ঘ্যটা এখন 2 মিটার বেড়ে গেছে, তার মানে এই দৈর্ঘ্যটা এখন হয়ে গেছে 60 + 2 অর্থাৎ 62। একই রকমভাবে প্রস্থটা কত ছিল 60 40, এখন রাস্তার দৈর্ঘ্য যেহেতু এইদিকেও 1 মিটার বেড়েছে ওইদিকেও 1 মিটার বেড়েছে, তার মানে এই যে বাহুটা হয়ে গেল, এই বাহুটা হয়ে গেল 40 + 2 অর্থাৎ 42। অতএব এই 62 আর 42 যদি গুণ করি তাহলে এই পুরো ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে, পুরো ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে পুরো ক্ষেত্রফলটা কত হচ্ছে 62 × 42 গুণ করো, তাহলে 62 আর 42-এর গুণ করলে হচ্ছে 4 2 × 4 6 × 12 4 × 8, অতএব 6 × 12 4 × 8 20 20 শূন্য হাত থেকে 2 4 6 24 আর 2 26 অর্থাৎ 26 ও 4। আবার আমি যদি এই দৈর্ঘ্যটা কত 60 আর এই দৈর্ঘ্যটা কত 40, তাহলে 60 আর 40-এর গুণ করলে আমি পেয়ে যাব এইটার ক্ষেত্রফল পেয়ে যাব, এইটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব, তাই তো। অতএব 60 আর 40 গুণ করলে কত হচ্ছে 4 6 24 অর্থাৎ 2400। এখন এই 60 আর 40 গুণ করে আমি এইটুকুর ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর যখন 62 আর 42 গুণ করেছিলাম তখন টোটালটার ক্ষেত্রফল পেয়ে গেছিলাম। এখন টোটালটার ক্ষেত্রফল থেকে যদি আমি মিডিলের এই ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে আমি নিশ্চয়ই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, অতএব রাস্তার ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফলটা আমি এখান থেকে এইটুকু পেয়ে যাব। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখানে বিয়োগফলটা কত হচ্ছে 4 থেকে 0 বদলে 4, 0 থেকে 0 বদলে 0, 6 থেকে 4 বদলে 2 অর্থাৎ 204। অতএব রাস্তার ক্ষেত্রফলটা হবে 204, আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে চাই আমরা। এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমাদের কারো লাগলে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফটা তোমরা নিয়ে নিতে পারো। তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 11 অঙ্কটা কি বলেছে যে দুটি সংখ্যার গসাগু 12, তাদের পার্থক্য 12 হলে সংখ্যা দুটি হবে কত। এখানে দেখো এখান থেকে এটা আমরা অপশান টেস্ট করে করব। দেখো দুটি সংখ্যার গসাগু 12 আর তাদের পার্থক্য বলেছে 12। আগে এই ধরে নিলাম এই সংখ্যাটা প্রথম সংখ্যাটা হচ্ছে 86 আর পরের সংখ্যাটা হচ্ছে 90, তাদের মধ্যে ডিফারেন্স কি 12 হচ্ছে, তাদের মধ্যে ডিফারেন্স 4 হচ্ছে, তার মানে এটা অবশ্যই হবে না। আবার দেখো এদের মাঝে ডিফারেন্সটা 12 হচ্ছে, তার মানে এটা আমাদের হতে পারে। আবার এদের মাঝের ডিফারেন্সটা দেখো 12, তার মানে এটা আমার হতে পারে। আবার এদের মাঝে ডিফারেন্সটা দেখো 12 হচ্ছে না, তবে এটাও হবে না, তার মানে এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার হবে। এখন এদের দুটোর মাঝে যেহেতু ডিফারেন্সটা 12, পার্থক্যটা 12, তার মানে এই দুটোরকে গসাগু করলে আমার 12 বেরোবে। তাহলে এই দুটোর মধ্যে কোনটার গসাগু 12 হচ্ছে, প্রথমত এটা দেখি 12 হচ্ছে কিনা, তো এটাকে গসাগু করে দেখি। 12 দিয়ে ভাগ করলে 8 12 96, 9 12 108। তাহলে দেখো এখানে একমাত্র এদের গসাগু কত হচ্ছে 12 হয়ে যাচ্ছে, অতএব এটাই আমাদের অ্যান্সার হবে। তবে এটা তোমরা গসাগু করে দেখবে, এটার আমাদের 12 অ্যান্সার হবে না। তাহলে অতএব আমরা এখানে দেখে ফেললাম যে এটার অ্যান্সার হচ্ছে 12, তাহলে অতএব আমাদের এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। তো আমাদের এটা চেক করার দরকার পড়বে না, যেহেতু এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো চলো নেক্সট 12 নম্বর অঙ্কটা যাই। 12 নম্বর অঙ্ক কী বলেছে দেখি। দেখো বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 ও 36 দিয়ে ভাগ করলে যথাক্রমে 6, 14 ও 26 ভাগশেষ থাকবে। এখন দেখো 6, 14 আর 26 ভাগশেষ থাকবে বলেছে, তাহলে এই 16 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে, 16 আর 6-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 10। আবার দেখো 24 আর 14-র মধ্যে ডিফারেন্সটা দেখি, 24 আর 14-র মাঝে ডিফারেন্সটা কত হচ্ছে 10। আবার দেখো 36 আর এই 26-এর মাঝে ডিফারেন্সটা কত হচ্ছে
এর মাঝের ডিফারেন্সটাও হচ্ছে 10। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বের করা মানে কি, আমাকে প্রথমত লসাগু করতে হবে, অর্থাৎ এলসিএম করব কার, এই 16, 24 আর 36, 16, 24 আর 36 আমরা এলসিএম করব। এবার যেহেতু প্রতি ক্ষেত্রে ভাগশেষ এই 6, 14 আর 26 থাকবে বলেছে, তাহলে এই ভাগশেষ দেখো, এই ভাগশেষগুলোর মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে 10। তাহলে অতএব এই যে এলসিএমটা বেরোবে, এই এলসিএম থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। আরও একবার বলি, যখন এরকম টাইপের অঙ্ক থাকবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বের করো, যেটা 16, 24 ও 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ 6, 14 আর 26 থাকবে, এরকম টাইপের অঙ্ক থাকবে, তখন এদের মাঝে ডিফারেন্সটা বের করব। অর্থাৎ 16 থেকে 6 ডিফারেন্স 10, 24 থেকে 14 ডিফারেন্স 10 আর 36 থেকে 26 ডিফারেন্স 10। এখন এই যে 16, 24 আর 36 লসাগু করব, লসাগু যেটা বেরোবে সেটা থেকে এই যে ডিফারেন্সটা হয়েছে এই ডিফারেন্সটা বিয়োগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 16, 24 আর 36-এর 16, 24 আর 36-এর লসাগু করি, তো 4 দিয়ে ভাগ করে 4 4 16, 4 6 24, 4 9 36। তাহলে দেখো 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এখানে 9, আবার 3 দিয়ে ভাগ যাবে 2, 3 একে 3, 3 3 9। তাহলে 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, 48 3 144। তাহলে লসাগু কত হলো 144। এই লসাগু থেকে এই যে ডিফারেন্সগুলো 10, এই 10টা বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে 134। তাহলে আমাদের সংখ্যাটা হবে 134। তাহলে 16, 24 আর 36 দিয়ে বিভাজ্য যাবে এমন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 134। এখন তুমি যদি এই 16 দিয়ে এই 134কে ভাগ করো, দেখবে ভাগশেষ 6 থাকবে। আবার এই 24 দিয়ে 134কে ভাগ করো, দেখবে ভাগশেষ 14 থাকবে। আর 36 দিয়ে যদি 134কে ভাগ করো, দেখবে ভাগশেষ 26 থাকবে। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 134, যেটাকে এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে তাদের ভাগশেষ হবে 6, 14, 26। তো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 134, অপশান বি অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 13 অঙ্কটা কি বলেছে, যে 800 ভাগ 8 ভাগ 0.4। তাহলে 800 এই ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে এটা 1/8 হয়ে যাবে। এই ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে 1/0.4 হয়ে যাবে। 8 একে 8, 8 10 100, আর এই পয়েন্ট তুলে দিলে একটা 10 হবে এখানে, আর 4 একে 4, 4 25 100। তাহলে 25 × 10 অর্থাৎ 250। তো আমাদের অ্যান্সার হবে 250। দেখো এখানে কোনো অপশান নেই, অতএব এটা আমাদের অ্যান্সার। ধরো ই অ্যান্সার অপশান থাকলো 250, তো আমাদের ই অ্যান্সার হবে 250। ঠিক আছে, তো চলো নেক্সট 14 নম্বর অঙ্কটা কী বলেছে দেখি। এরকম টাইপের অঙ্ক একটা করলাম। 14 অঙ্কটা কী বলেছে, যদি 4 জন পুরুষ বা 4 জন মহিলা একটি কাজ 48 দিনে করতে পারে, তাহলে 4 জন মেন বা 4 জন ওমেন, অর্থাৎ 4 জন ওমেন একটি কাজ 48 দিনে করতে পারে, অর্থাৎ 48 দিনে করতে পারে, এও 48 দিনে করতে পারে, তাহলে এদের কাজ দুটোই কি সমান হবে। আবার ওই কাজটাই 7 জন পুরুষ ও 5 জন মহিলা, অর্থাৎ 7 জন মেন আর 5 জন ওমেন কত দিনে করতে পারে, আমি ধরলাম x দিনে করতে পারে। এই দুটো থেকে আমি মেন আর ওমেনের কর্মদক্ষতার যে রেশিও বা অনুপাত সেটা বের করে নেব। তাহলে এই 48, এই 48 বাদ যাবে, এই 4 বাদ যাবে, তাহলে মেন আর ওমেনের যে রেশিওটা কত হবে 1:1। এবার এই দুটো থেকে এই ডাব্লু আর এম এর মান বসিয়ে এক্সের ভ্যালুটা বের করে নেব। তাহলে দেখো 4 ইন্টু মেনের ওমেনের মান কত আছে 1 দেওয়া আছে, ইন্টু 48 থাকবে এখানে, ঠিক আছে, সমান। দেখো মেনের মানও 1, তাহলে 7 আর এখানে 5, তাহলে 7 আর 5 কত হবে 12 ইন্টু এক্স, তাহলে 12 কে 12, 4 12 48, তাহলে এক্সের মান কত হচ্ছে 4 4 16। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 15 অঙ্কটা ভালো অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক। একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 85 রান করলে তার গড় 3 বেড়ে যায়, তাহলে এখন তার গড় কত। আমি ধরলাম যে 17তম ইনিংসের আগে 16তম ইনিংস ছিল, আর 16তম ইনিংসে তার গড় ছিল কত এক্স। তাহলে 17তম ইনিংসে গড় রান কত হবে 3 বেড়ে যাবে বলেছে, তাহলে 17তম ইনিংসে গিয়ে তার রান কত হবে x + 3, তাই তো। আচ্ছা 16তম ইনিংসে গড় রান যদি x হয়, তাহলে 16তম ইনিংসে মোট রান কত হবে, 16 দিয়ে গুণ করলে 16তম ইনিংসের মোট রান বেরিয়ে যাবে। আর 17তম ইনিংসের গড় রান যদি x + 3 হয়, তাহলে 17তম ইনিংসের মোট রান কত হবে 17 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে। আর 17তম ইনিংসে 16তম ইনিংসের থেকে কত রান বেশি করেছে 85 রান বেশি করেছে, তাহলে 17তম ইনিংস থেকে যদি 16তম ইনিংসের রানটা বিয়োগ করে দিই তাহলে আমি 85 পেয়ে যাব, কারণ 17তম ইনিংসে কি 85 রান বেশি করা আছে, তাই তো। তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালুটা বের করব।
তাহলে দেখো 17x যোগ 351 মাইনাস 16x সমান 85। তাহলে 17x থেকে 16x বাদ দিলে হবে x, আর 51টা ওইদিকে 85 থেকে বিয়োগ হবে, 85 মাইনাস 51। তাহলে x এর ভ্যালু হলো 43 অর্থাৎ 34। কী চেয়েছে? তাহলে এখন তার গড় কত? এখন গড় মানে কি 17তম ইনিংসে গড় কত? এক্স এর ভ্যালু কোনটা ধরেছিলাম? 16তম ইনিংসের গড়। তাহলে 17তম ইনিংসের গড় কত ছিল? তার থেকে 3 বেশি ছিল, অর্থাৎ 17তম ইনিংসে কত হবে? 3 যোগ করে দেবো, অর্থাৎ 37। তাহলে 17তম ইনিংসের গড় রান হবে 37। তো আমাদের অ্যান্সার অপশান বি। চলো নেক্সট 16 নম্বর অঙ্কটি কী বলেছে? একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টা নোট আছে। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? আমি ধরলাম যে 5 টাকার নোট 80 খানায় আছে, তাহলে 5 টাকার নোট যদি 80 খানা থাকে তাহলে 5 আর 40, অর্থাৎ নিশ্চয়ই সেই ব্যাগে 400 টাকা থাকার কথা। আবার আমি ধরে নিচ্ছি যে 10 টাকার নোট 80 খানায় আছে, তাহলে নিশ্চয়ই ওই ব্যাগে 8 10 800, অর্থাৎ 800 টাকার কথা থাকার কথা। কিন্তু কি বলছে যে না, ওই ব্যাগে কত টাকা আছে? 600 টাকা। তো আমি 600 টাকাটা মিডলে রাখলাম, এটা অ্যালিগেশনে করব। তাহলে এখান থেকে বিয়োগ করছি, এটা বিয়োগ করছি, এটা বিয়োগ করছি, এটা বিয়োগ করছি। তাহলে 600 থেকে 400 বিয়োগ করলে হবে 200, আর 800 থেকে 600 বাদ দিলে হবে 200। তাহলে এই 200 আর 200 রেশিওটা কত হচ্ছে? 1:1। তার মানে কি 50-50, মানে 5 টাকারও নোট যা আছে, 5 টাকার নোট আর 10 টাকার নোট 50-50 আছে, মানে অর্ধেক অর্ধেক আছে। অর্থাৎ মোট নোট কতগুলো আছে? 80টা। তার মানে 10 টাকার নোট কত আছে? 40 খানা হবে। তাহলে 10 টাকার নোট হবে 40 খানা। তো আমাদের অ্যান্সার অপশান সি। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 17 অঙ্কটা কী বলেছে? ভালো অঙ্ক এটা। দেখো একটি বইয়ের 2000 কপি ছাপাতে একজন প্রকাশকের 38,750 টাকা কাগজ লেগেছে। তাহলে কত টাকার কাগজ লেগেছে? 38,750 টাকার কাগজ লেগেছে, এবং 33,150 টাকা ছাপার খরচে লেগেছে, অর্থাৎ 33,150 টাকা ছাপতে খরচ লেগেছে, এবং বই বাঁধতে 8100 টাকা খরচ হয়েছে, অর্থাৎ 8,100 টাকা বই বাঁধতে খরচ হয়েছে, অর্থাৎ 8,100 টাকা হচ্ছে বই বাঁধতে খরচ হয়েছে। তাহলে টোটাল কত টাকা খরচ হয়েছে বের করে নিই। তাহলে 0, 5 আর 5 যোগ করে 10, 10 0 হাত থেকে 1, 7 আর 1 8, আর 1 9, আর 1 10 0 হাত থেকে 1, 8 আর 8 16, 16 আর 3 19, 19 আর 1 20, 20 0 হাত থেকে 2, 3 আর 2 5। ঠিক আছে, আচ্ছা একটু ভুল করলাম, দাঁড়াও। এইটা 3 3 6 আর 8, সরি একটু আমি প্রথম থেকে করছি। 0, 5 5 10 0 হাত থেকে 1, 8 7 আর 1 8, আর 1 9 9 10 0 হাত থেকে 1, 8 8 16, 16 আর 3 16, 8 8 16, 16 আর 3 19, আর 1 20, 20 0 হাত থেকে 2, 2 3 আর 3 6 আর 2 8, অর্থাৎ 80,000 টাকা। তাহলে বইটাই টোটাল খরচ হয়েছে 80,000 টাকা, কিন্তু বই টোটাল কপি কত? 2000 কপি। এই 80,000কে আমি 2000 দিয়ে ভাগ করে দিচ্ছি, তার মানে আমি যেটা বেরোবে সেটা একটা কপির খরচ বেরিয়ে যাবে, অর্থাৎ 2000, এই 0 কাটলাম, অর্থাৎ 40 টাকা। তাহলে একটা বইয়ের পেছনে তার খরচ হচ্ছে কত টাকা? 40 টাকা, অর্থাৎ এটাই তার কস্ট প্রাইস, অর্থাৎ এটাই তার কস্ট প্রাইস 40 টাকা একটা বইয়ের খরচ। আমি আর 2000টা কপি বের করব না, 2000টা কপি আর বের করবো না, একটা কপিতে আমি অঙ্ক করব, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। ঠিক আছে, তাই 2000 দিয়ে ভাগ করে একটা কপির দাম বের করে নিলাম। তাহলে একটা কপিতে তার টোটাল খরচ হচ্ছে কত? 40 টাকা। ঠিক আছে, এখন কি বলেছে দেখি। এখন কি বলেছে? বিক্রেতা 20% কমিশন দিতে হয়। 20% কমিশন মানে 20% ছাড় দিতে চাই। তাহলে 20% মানে কি জানি? 20/100, অর্থাৎ 1/5। এখানে রাখছি মার্ক প্রাইস, এটা রাখছি কস্ট প্রাইস, এটা রাখছি সেলিং প্রাইস। তো সে যদি 1/5 টাকা ছাড় দেয়, তার মানে 5 টাকার উপরে সে 1 টাকা ছাড় দেবে। তাহলে মার্ক প্রাইস যদি 5 টাকা হয়, তাহলে 1 টাকা ছাড় দিয়ে সে 4 টাকায় বিক্রি করার কথা। আবার কি বলেছে? সে বইটা সে 20% লাভে বিক্রি করবে। 20% মানে কি? 20/100 মানে 1/5, অর্থাৎ 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে 1 টাকা কী করবে? লাভ করবে। তাহলে 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, 1 টাকা লাভ করা মানে সে 6 টাকা বিক্রি করতে চাইবে। কিন্তু এখানে দেখছি, দেখো বিক্রয় মূল্যটা 4 টাকা, এখানে বিক্রয় মূল্যটা দেখছি 6 টাকা, তাহলে আলাদা হতে পারে না, আমাকে সেম করে নিতে হবে। তো আমি এটাকে 3 দিয়ে গুণ করলাম, এটাকে আমি 2 দিয়ে গুণ করলাম। একে 2 দিয়ে গুণ করলাম মানে একেও 2 দিয়ে গুণ করবো, আর একে 3 দিয়ে গুণ করলাম মানে একেও 3 দিয়ে গুণ করবো। তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে দেখো, আমার মার্ক প্রাইসটা 15 টাকা দাঁড়ালো, কস্ট প্রাইসটা 10 টাকা দাঁড়ালো, আর সেলিং প্রাইসটা আমার 12 টাকা দাঁড়ালো। কিন্তু একটা বইয়ের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কত ছিল? 40 টাকা, আর এখানে ক্রয় মূল্য কত? 10 টাকা। তাহলে এই 10-এর মানে 40, তাই তো? তাহলে 1-এর মান কত হবে? 40/10,
কী চেয়েছে, বইটির মুদ্রিত মূল্য বা মার্ক প্রাইস কত করতে হবে। তো মার্ক প্রাইস কত, 15 করতে হবে। তাহলে 15 মান কত, তাহলে 15 মান 15 দিয়ে গুণ করে দেবো। তাহলে এই 0 0 কাটবো, 4 15 60। তাহলে একটা বইয়ের দাম কত টাকা হবে, 60 টাকা। তাহলে ওই বইটির দেখো 20% লাভ চাইতে প্রত্যেক বইয়ের মানে একটি বইয়ের মুদ্রিত মূল্য কত টাকা, তো একটি বইয়ের মুদ্রিত মূল্য কত টাকা রাখতে হবে, 60 টাকা। তো এটা আমাদের অ্যান্সার অপশান ডি। এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক, ভালো অঙ্ক। এই অঙ্কটা তোমরা দেখে যেতে পারো, ঠিক আছে। তো এই অঙ্কটা আরেকবার দেখবে, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 18 অঙ্কটা কি বলেছে, যে 100 টাকায় 12টি লেবু বিক্রি করে এক দোকানির 15% ক্ষতি হয়। 15% ক্ষতি হয় মানে সেই 85 টাকায় বিক্রি করেছে নিশ্চয়ই, তাই তো? 85 টাকায় বিক্রি করেছে, কিন্তু সে বলছে না সে 100 টাকা বিক্রি করেছে। তাহলে এই 85-র মানে বলতে পারি আমি 100, 85-র মানে বলতে পারি 100। এই 12টি লেবুটা বাদ দাও আপাতত, 100 টাকা সে বিক্রি করেছে, এতে করে তার 15% ক্ষতি হয়েছে। 15% ক্ষতি হওয়া মানে 85 টাকায় বিক্রি করেছে। তাহলে এই 85-র মানই 100 টাকা। তাহলে একের মান কত হচ্ছে, 100/85, ঠিক আছে। এখন লেবুটা যদি এটা বাদ দিচ্ছি, 2% লাভ করতে হয়, তাহলে সে বিক্রি করবে কত, 102 টাকায়। তাহলে 102-এর মান কত, 102-এর মান কত, তাহলে 100 × 102/85, ঠিক আছে। তাহলে এইটা 2% যদি লাভ করতে হয়, তাহলে সে এত টাকায় বিক্রি করবে কতটা লেবু, 12টি লেবু, 12টি লেবু। তাহলে 1 টাকায় বিক্রি করবে কত, 12, আর এটা কি ভাগ হয়ে যাবে, ভাগকে যদি আমি গুণ লিখি তাহলে পাল্টিকে 85টার উপরে চলে যাবে, আর 100 আর 102টা নিচে চলে আসবে। কিন্তু আমাকে কী চেয়েছে, 100 টাকায় কয়টি লেবু পাওয়া যাবে। এটা তো 1 টাকায় কয়টি লেবু পাওয়া গেল হলো, তাহলে আমি 100 টাকায় কয়টি লেবু পাওয়া যাবে, তাহলে 100 দিয়ে এখানে কি 100 দিয়ে গুণ হয়ে যাবে, তাই তো। তাহলে এই 100 100 বাদ গেল, 5 17 85, 6 17 102, 6 কে 6, 6 2 12, অর্থাৎ 5 2 10, অর্থাৎ 10টি। অতএব 100 টাকায় সে যদি 10টি লেবু বিক্রি করে তবেই তার 2% লাভ হবে। আগে কি করছিল, 100 টাকায় সে 12টি লেবু বিক্রি করছিল, এতে করে তার 15% ক্ষতি হচ্ছিল। এখন সেই 100 টাকায় যদি সে 10টি লেবু বিক্রি করে তবেই তার 2% লাভ হবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 19-এর অঙ্কটা কি বলেছে, 5 বছর পর সুবীর ও প্রবীরের বয়সের অনুপাত 4:5, তাদের বর্তমান বয়সের যোগফল 35, তাহলে সুবীরের বর্তমান বয়স কত। দেখো 5 বছর পর সুবীর আর প্রবীরের বয়সের অনুপাত কত, 4:5। তাহলে 5 বছর পর সুবীরের বয়স আমি ধরলাম 4x আর প্রবীরের বয়স 5x। তাহলে 5 বছর আগে, অর্থাৎ 5 বছর আগে সুবীরের বয়স কত ছিল, 5 বছর কম ছিল, অর্থাৎ 4x - 5। প্রবীরের বয়স 5 বছর কম ছিল, অর্থাৎ 5x - 5। তাহলে দুজনের বয়সের সমষ্টি কত ছিল 5 বছর আগে, বলেছে 35 বছর। তাহলে এই দুটোকে যোগ করে দিলে হবে 35। তাহলে 5 আর 4 যোগ করে কত হবে 9x, আর 5 আর 5 যোগ করলে 10, এই 10টা বাম ওই দিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে 35-এর সঙ্গে 10 যোগ হয়ে যাবে, অর্থাৎ হবে 45। তাহলে 9 কে 9, 5 9 45। তাহলে x-এর মান হলো 5। কী চেয়েছে, যে সুবীরের বর্তমান বয়স কত। তো সুবীরের বর্তমান বয়স কত ছিল, 4x - 5। তাহলে 4 5 20, 20 - 5 অর্থাৎ 15 বছর। অর্থাৎ সুবীরের বর্তমান বয়স ছিল 15 বছর। আমাদের অ্যান্সার অপশান নেই, ঠিক আছে। তো চলো নেক্সট 20 নম্বর অঙ্কটা যাই। 20 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 6:1। তাহলে পিতা বা ফাদার আর সনের যে বয়সের রেশিওটা 6:1 বলেছে। আবার 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হয়ে যায় 7:2। তাহলে বয়সের অনুপাত হয়ে গেল 7:2। তাহলে দেখো তাদের মাঝে বয়সের ডিফারেন্সটা সেমই হবে, সবসময় সেমই হয়। দেখো সেম হচ্ছে কিনা দেখি, 6 থেকে 7 বাদ দিলে 1, আর 1 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 1। তাহলে তাদের মধ্যে বয়সের যে ডিফারেন্সটা সেটা একই হচ্ছে। আর এই 1-এর মান বলতে পারি 5। দেখো 5 বছর পর বলেছে যেহেতু, তাহলে 1-এর মান 5। কী বলেছে, ছেলের বয়স কত, ছেলের এখনকার বয়স কত। তো ছেলের বর্তমান বয়স কত ছিল, 1 ছিল, তাহলে 1-এর মানই 5। তাহলে ছেলের বর্তমান বয়স কত হবে, 5 হবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে 5 বছর। তো চলো নেক্সট 21-এর অঙ্কটা কী বলেছে, কত টাকা 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা ও 2000 টাকা হবে। দেখো 2 বছরের সরল সুদ 2000 টাকা হচ্ছে, মানে প্রত্যেক বছরের সুদ 1000 করে হচ্ছে, কারণ সরল সুদ প্রথম বছরে যা হবে দ্বিতীয় বছরে তাই হবে, তৃতীয় বছরে তাই হবে। তার মানে নিশ্চয়ই 2 বছরে 2000 টাকা সুদ হয়েছে, মানে সরল সুদ প্রথম বছরে 1000 টাকা ছিল, পরের বছরও সুদ 1000 টাকা হয়েছে, এবং 2 বছর মিলে 2000 টাকা সুদ হয়ে গেছে। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টে। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হয়, প্রথমে সিম্পল ইন্টারেস্টে যে সুদ হয়, কম্পাউন্ড ইন্টারেস্টেও প্রথম বছরের সুদ সেমই হয়। অর্থাৎ 2000 টাকা যদি, তাহলে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথম বছরে নিশ্চয়ই সুদ কত ছিল 1000 টাকা, তাই তো। আর দ্বিতীয় বছরে গিয়ে সুদ কত হয়েছে 1100 টাকা।
এই 2 বছর মিলে দেখো 2100 টাকা সুদ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এই 1100 টাকা কেন সুদ হলো? কারণ এই 1000 টাকার উপরে এই 100 টাকার সুদ বেড়েছে। আসলের ওপর তো সুদ হয়েছে, সঙ্গে সঙ্গে এই 1000 টাকা সুদের ওপরে আবার একটা সুদ হয়েছে, সেই সুদটা হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে এই 100 টাকার সুদ হলো কার উপরে? এই 1000 টাকার উপরে। আর এটা কত বছরে ঘটলো? 1 বছরে। আর আমরা জানি কি 1 বছরে যদি সুদ 100 টাকা হয় আর আসল যদি 1000 টাকা হয়, তাহলে 1000 টাকার উপরে 1 বছর সুদ যদি 100 টাকা হয়, তাহলে 100-এ কত? তাহলে এটা বেরিয়ে যাবে আমাদের সুদের হার। তাহলে দুটো জিরো আর এই একটা জিরো কাটলো, অর্থাৎ 10% হয়ে গেল সুদের হার। কি চেয়েছে? আসল চেয়েছে। তো এখান থেকে দেখো সুদের হার যদি 10% হয়, তাহলে 2 বছরে সরল সুদ কত হবে? 10 দুগুণে 20%, তাই তো? আর দেখো এই 20%-এর মানই দেখো সরল সুদ কত বলা আছে? 2000 টাকা। তাহলে এই 20%-এর মানই বলতে পারি 2000 টাকা। তাহলে একের মান বলতে পারি 2000/20%। তাহলে 100-এর মান কত? তাহলে 100 দিয়ে গুণ করবো, তাই তো? তাহলে এই জিরো কাটবে আর এই 2 দিয়ে কাটলে 100। তাহলে 100 × 100 গুণ করলে কত হচ্ছে? 10,000। তাহলে 10,000 টাকা হবে আমাদের আসল। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক আছে, তো চলো নেক্সট 22 নম্বর অঙ্কে যাই। দেখো 22 নম্বর অঙ্কটা কী বলেছে? টাকায় 12টি লেবু বিক্রি করলে এক ব্যবসায়ী 20% ক্ষতি হয়, তবে 20% লাভ করতে হলে টাকায় কটা লেবু বিক্রি করতে হবে? সেম এর আগে একটা অঙ্ক করালাম এরকম। টাকায় 12টি লেবু বিক্রি করেছে, কয়টি লেবু বিক্রি করেছে এটা ভুলে যাও। 1 টাকায় লেবু বিক্রি করেছে। এই 1 টাকায় যখন লেবু বিক্রি করছে তখন তার 20% ক্ষতি হচ্ছে। 20% ক্ষতি মানে তার 80 টাকায় সে বিক্রি করেছে। আর 80 টাকায় বিক্রি করা মানে কি? সে বলছে সে 1 টাকায় বিক্রি করেছে, তাহলে 80-র মানে 1। আর 20% লাভ যদি করতে হয় তাহলে তাকে সে 120 টাকা বিক্রি করতে হবে। তাহলে 80-র মান যদি 1 হয় তাহলে 1-এর মান কত হবে? 1/80। আর 20% লাভ করা মানে কি? 120 টাকায় তাকে বিক্রি করতে হবে। তাহলে 120-র মান কত হবে? 1/80 × 120। আর এই টাকাটায় সে কয়টি লেবু বিক্রি করবে? 12টি লেবু, তাই তো? কিন্তু দেখো কি বলেছে, তাহলে টাকায় 12টি লেবু বিক্রি করলে এক ব্যবসায়ী 20% ক্ষতি হয়, তবে 20% লাভ করতে হলে টাকায় কটা লেবু বিক্রি করতে হবে? তাহলে এত টাকায় 12টি লেবু বিক্রি করছে, তাহলে 1 টাকায় কটি লেবু বিক্রি করবে? 12। এটা গিয়ে ভাগ হবে, ভাগটাকে যদি আমি গুণ লিখি তাহলে এই 80টা উপরে চলে যাবে আর 120টা নিচে চলে আসবে। তাহলে 12 × 12 10 12 120, 0 কাটবে, তাহলে হবে অ্যান্সার হচ্ছে 8টি। তাহলে 1 টাকায় সে যদি 8টি লেবু বিক্রি করে তবে তার 20% লাভ হবে। তো এটা আমাদের অ্যান্সার অপশান সি। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 23-এর অঙ্কটা কী বলেছে? একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টা পূর্ণ করে। তাহলে এই নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ করে, ভালো কথা, কিন্তু তলদেশে ছিদ্র থাকায় পূর্ণ হতে মোট 12 ঘন্টা সময় লাগে। এই নলের সঙ্গে যখন একটা লিক থাকছে তখন পূর্ণ হতে সময় লেগে যাচ্ছে 12 ঘন্টা। তাহলে 8 আর 12 লসাগু যদি করি তাহলে কত হচ্ছে? 24। এই 24 হবে টোটাল ক্যাপাসিটি বা টোটাল ধারণ ক্ষমতা হবে ট্যাঙ্কের। এই 8 দিয়ে 24কে ভাগ করলে হবে 3। এই 3 হবে এর কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। ঠিক আছে, 12 দিয়ে 24কে ভাগ করলে 3। অতএব এর যে কর্মদক্ষতা হচ্ছে 3, আর এ আর লিক মিলে দুজনের কর্মদক্ষতা হচ্ছে 2 হবে। এটা কর্মদক্ষতা হচ্ছে 2, আর এ আর লিক মিলে দুজনের কর্মদক্ষতা হবে 2। এখন যদি এইটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে দেখো, বিয়োগ যদি করে দিই তাহলে এ বাদ যাবে। এখান থেকে যদি বিয়োগ করি তাহলে লিকের মান হবে -1। কী করে হলো একটু বলে দিই। এ প্লাস লিক কত ছিল? 2, আর এর কর্মদক্ষতা কত ছিল? 3। এবার বিয়োগ করো এখান থেকে, এটা বাদ দিয়ে দাও, এটা বিয়োগ করে দিচ্ছি, এটা বিয়োগ করে দিচ্ছি, এটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে এ বাদ চলে যাবে, তাহলে লিক থাকবে। তাহলে 2 থেকে 3 বাদ দিলে কত হবে? -1। তাহলে লিকের কর্মদক্ষতা হচ্ছে 1 -1। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে লিকটা প্রতি মিনিটে 1 ইউনিট জল বের করে দিবে। তাহলে 24 ইউনিট জল বের করতে কত সময় লাগবে? তাহলে 24কে 1 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 24 মিনিট সময় লাগবে। তাহলে ওই লিক যদি শুধুমাত্র লিক ওই পূর্ণ চৌবাচ্চাটি থেকে পুরো জল খালি করতে সময় নেবে 24 মিনিট, 24 ঘন্টা। 24 ঘন্টা। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। ঠিক আছে, চলো নেক্সট। 24-এর অঙ্কটা কী বলেছে? একটি সংখ্যার 2 এর 5 অংশের, দেখো আমি সংখ্যাটাকে পি ধরলাম, পি এর 2 এর 5, এর 5 এর 8, এর 4 এর 7 সমান বলেছে 22। 4 এর 7 অংশ হয় 22। ঠিক আছে, তো এটাকে আমি কাটাকাটি করছি, 5 5 বাদ চলে গেলো, 2 দিয়ে কাটলে এখানে হবে 11, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8। তাহলে পি এর মান হচ্ছে কত? 7 দুগুণে 14, আর এই 11-এর সঙ্গে 14 গুণ হবে, তাহলে 11 × 14। তাহলে 4 11 44, 4 হাত থেকে 4, 11কে 11 4 15, 154। তাহলে যে মূল সংখ্যাটা সেটা হচ্ছে 154। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। চলো নেক্সট এবং লাস্ট অঙ্ক। দেখো 25-এর অঙ্কটা কী বলেছে? যে
অজয় ও বিজয়ের এখনকার বয়সের অনুপাত 3:4। 5 বছর পর ওই অনুপাত হবে 4:5। তাহলে অজয় আর বিজয়ের বয়সের অনুপাত কত এখন? 3:4। আর 5 বছর পর বয়স কত হচ্ছে? 4:5। তাদের মাঝে ডিফারেন্সটা কি সেম আছে? হ্যাঁ সেম আছে, দেখো 1, এদের মাঝে ডিফারেন্সটাও সেম 1। তাহলে এই 1-এর মানে বলছে 5, তাই তো? তাহলে কি বলছে? বিজয়ের এখনকার বয়স কত? তাহলে বিজয়ের এখনকার বয়স, তাই তো? অজয় ও বিজয়ের এখনকার বয়স, অর্থাৎ এই বয়সটা অজয়ের আর এটা বিজয়ের। তাহলে বিজয়ের বয়স কত? 4। তাহলে 1-এর মান যদি 5 হয় তাহলে 4-এর মান কত হবে? 4 × 5 অর্থাৎ 4×5 = 20। তাহলে বিজয়ের এখনকার বয়স হবে 20 বছর। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। তো এই ক্লাসে আমাদের 25টি অঙ্ক ছিল, 25টি অঙ্ক শেষ হয়ে গেল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। এবং তোমরা যারা এই পিডিএফটা চাইছো বা নিতে চাও তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গিয়ে এই পিডিএফটা নিয়ে নিতে পারো। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।